শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইমাম হোসেন। তোমরা জানো বরাবরের মতোই তোমাদের সাথে বাংলা বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি এর চতুর্থ সেশন শুরু করব। এর আগে আমাদের 3টি ক্লাস হয়েছে এই অধ্যায়ের উপর। আজকে আমরা 4 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এই অধ্যায়ে 4 নম্বর সেশনে আছে ফেরা গল্প পাঠ, একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। আগেই বলে দিলাম তোমাদের, একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প আমরা পাঠ করব, আজকে পড়ব এবং এই গল্পের বিষয়বস্তু, এই গল্পের শব্দার্থ জানার চেষ্টা করব। তো কি কি বিষয় আজকে আমরা জানতে পারবো বন্ধুরা? আজকে আমরা জানতে পারবো উচ্চারণ ঠিক রেখে ফেরা গল্প পাঠ করতে পারবো। আমরা প্রমিত উচ্চারণ কিন্তু শিখছি এই অধ্যায় থেকে। আমরা নতুন শব্দের অর্থ বলতে পারবো, এছাড়া গল্পের বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারবো। তো বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 24 নম্বর পৃষ্ঠা খোলো। 24 নম্বর পৃষ্ঠায় ফেরা গল্পটি আছে। তো ফেরা গল্পের এই গল্পটি তোমরা পাঠ করবে, তার আগে আমি প্রথমেই তোমাদের একটু এই অধ্যায় থেকে পড়ে শোনাবো, যাতে পরবর্তীতে তোমরা যারা এসে পাঠ করবে তোমাদের পড়াটা পড়তে আরও একটু সুবিধা হয়। তো এই অধ্যায়ের যে ফেরা গল্পটি আছে, ফেরা গল্পটি লিখেছেন কে? ফেরা গল্পটি লিখেছেন হাসান আজিজুল হক। তো হাসান আজিজুল হক সম্পর্কে তোমাদের গল্পের প্রথমেই একটু তথ্য দেওয়া আছে। আমরা যদি একটু জানার চেষ্টা করি বা একটু দেখে নেই, হাসান আজিজুল হক জন্মগ্রহণ করেছেন 1939 সালে এবং মৃত্যুবরণ করেছেন 2021 সালে। বাংলাদেশের একজন বিখ্যাত কথা সাহিত্যিক। যারা গল্প, উপন্যাস, নাটক প্রভৃতি লিখে থাকেন তাদেরকে বলে কথা সাহিত্যিক। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে আত্মজা, একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, আগুন পাখি ইত্যাদি। আর এই যে আমরা আজকে যে ফেরা গল্পটি পড়ব, ফেরা গল্পটি তার নামহীন গোত্রহীন বই থেকে নেওয়া হয়েছে। এখানে আরও অনেক বই গল্প আছে, তার মধ্য থেকে একটি গল্প হচ্ছে ফেরা গল্প। তো বন্ধুরা, আমি তাহলে একবার তোমাদের ফেরা গল্পের অংশ বিশেষ পড়ে শোনাচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে তোমাদের 24 পৃষ্ঠার বইয়ে চোখ রাখো। ফেরা হাসান আজিজুল হক। আমি যুদ্ধে গিয়েলাম কেন? আরেকটা কথা বলে রাখি, এই গল্পটি তোমার আঞ্চলিক ভাষায় লেখা হয়েছে, একটি নির্দিষ্ট অঞ্চলের আঞ্চলিক ভাষা। এই আঞ্চলিক ভাষার উপর আমাদের প্রমিত রূপ আমাদের বের করার বা চিহ্নিত করার আমাদের কিছু অনুশীলনীমূলক কাজ আছে, সেগুলো আমরা আগামী সেশনে করব। তো এই গল্পটি আঞ্চলিক ভাষায় লেখা। আমি যুদ্ধে গিয়েলাম কেন? দক্ষিণবঙ্গের লোকের কথায় সামান্য যে একটা টান থাকে, সেই টানের সঙ্গে সে বার দুয়েক ভেবে দেখার চেষ্টা করল। আমি যুদ্ধে গেলাম কেন? বাঁ পায়ের বুটটা সে তখনও ছাড়েনি। হাঁটুর উপরে সেটা চেপে ধরে ডান হাতে রাইফেলের গায়ে হাত বুলোতে বুলোতে সে আরেকবার কেন যুদ্ধে গিয়েছিল ভেবে দেখার চেষ্টা করে। আজ বিকেলে হাসপাতাল থেকে চলে আসার সময়ে সে আমিনের মুখের দিকে চেয়ে দেখেনি। হাসপাতালের লোকেরা তাকে লাল কম্বল দিয়ে ঢেকে দিলে তার কিছুই করতে ইচ্ছে করেনি। তো এই রকমভাবে আমরা প্রমিত উচ্চারণে পুরো গল্পটি আজকে আমরা পড়ব, গল্পের বিষয়বস্তুও বোঝার চেষ্টা করব। তো এখন তাহলে বন্ধুরা তোমাদের একটি কাজ দিচ্ছি, সেটি হচ্ছে কি, উচ্চারণ ঠিক রেখে ফেরা গল্পটি তোমরা এক একজন এক একটি অংশ পাঠ করবে, বা কিছু কিছু অংশ তোমাদের যেই ফ্যাসিলিটেটর আছেন তিনি চিহ্নিত করে দিবেন যে কে কতটুকু পড়বে। এভাবে তোমরা ফেরা গল্পটি প্রথম থেকে পুরোটাই পড়বে, কয়েকজন মিলে ভাগ করে। একজন পাঠ করলে অন্যরা তার উচ্চারণের প্রতি খেয়াল রাখবে যে সে প্রমিত উচ্চারণ করছে কিনা। পাঠ শেষে, এই গল্পটি পাঠ শেষে, পড়া শেষে শব্দার্থগুলো আমরা পড়ব, কারণ এখানে অনেক আঞ্চলিক শব্দ ব্যবহার করা হয়েছে, সেগুলোর অর্থ আমাদের জানাটা জরুরি, না হলে আমরা গল্পটা ভালো করে বুঝতে পারবো না। তাহলে আমরা প্রথমে গল্পটি পাঠ করব, এরপরে আমরা শব্দার্থগুলো পাঠ করব, পাশের বন্ধুর সাথে আলোচনাও করব শব্দার্থগুলো নিয়ে। তো বন্ধুরা শুরু করে দাও, তোমাদের মধ্য থেকে একজন একজন করে এসে গল্পের এক একটি অংশ 2 প্যারা বা 3 প্যারা করে পড়বে, অত্যন্ত উঁচু বা গলায়
যাতে সবাই শুনতে পারে। হ্যাঁ, তো তোমাদের সময় দিচ্ছি আমি 10 মিনিট। 10 মিনিটের মধ্যে তোমরা ফেরা গল্পটি পড়া শেষ করো এবং শব্দার্থগুলো পড়ে ফেলো। 10 মিনিট পর আবার সংযুক্ত হচ্ছি। বন্ধুরা, 10 মিনিট সময় পর আবারও হাজির হলাম। নিশ্চয়ই তোমাদের ফেরা গল্পটি পড়া হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম ফেরা গল্পের শেষে যে শব্দের অর্থগুলো আছে সেগুলো পড়ে নিতে। নিশ্চয়ই পড়ে ফেলেছো। এবার ফেরা গল্পের অনুশীলনীতে নেই এরকম আরও কয়েকটি শব্দার্থ নিয়ে আমরা একটু আলোচনা করি, যাতে আমাদের সবগুলো শব্দের অর্থই জানা হয়ে যায়। তো আমরা কিছু শব্দের অর্থ দেখি। এখানে দেখো কিছু শব্দ রেখেছি। প্রথমেই যে শব্দটি আছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গ কোন অংশটাকে বোঝায়? বাংলাদেশের খুলনা, বরিশাল, ফরিদপুর বিভাগের যে জেলাগুলো সেগুলো নিয়েই হচ্ছে দক্ষিণবঙ্গ, এবং এই ফেরা গল্পে সম্ভবত ফরিদপুর জেলার আঞ্চলিক ভাষাটাই ব্যবহার করা হয়েছে। এরপরে শব্দটা হচ্ছে অনর্থক। কি হতে পারে অর্থটা? অকারণ, যার কোনো ফল নেই বা যার কোনো কারণ নেই এরকম। পাকা খবর। খবর আবার পাকা হয় কিভাবে? কাঁচা অবস্থা থেকে পাকা হয়েছে নাকি? পাকা খবর হচ্ছে সত্য খবর, একেবারে খাঁটি, নিখুঁত, আর কোনো ঝামেলা বা কোনো সন্দেহ যেটাতে নেই, সেটাই হচ্ছে পাকা খবর। মিলিটারি। মিলিটারি শব্দটার সাথে তোমরা পরিচিত আছো। মিলিটারি মানে হচ্ছে সেনাবাহিনী, যে কোনো দেশের হতে পারে। এরপরে আছে বেকায়দা। বেকায়দা শব্দের অর্থ কি? অসুবিধাজনক, সুবিধা নয় এরকম। আসছে, এসে, এটা অবশ্য একটা আঞ্চলিক শব্দ, আসছে। তো এটার প্রমিত রূপ হবে এসে। তো বন্ধুরা, আগেই বলেছি ক্লাসের প্রথমেই যে ফেরা গল্পটি হচ্ছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। তো মুক্তিযুদ্ধ হয়েছিল কত সালে? সবাই জানি 1971 সালে, যখন পাকিস্তানিরা আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেললো এবং আমাদের উপর অতর্কিতে তোমার গণহত্যা শুরু করলো 25 মার্চ রাত থেকে। তারপর থেকেই আসলে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। এরপর 9 মাস ব্যাপী আমরা যুদ্ধ করেছি 1971 সালে। 1971 বললেই আমাদের চোখের সামনে রক্তাক্ত লাল ইতিহাস ভেসে ওঠে। আমরা কিছু ছবি দেখি মুক্তিযুদ্ধের সময়কার। প্রথম একটি ছবি দেখো। এখানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা আমাদের উপর যে বর্বরতা চালিয়েছিল, নৃশংস হত্যাকাণ্ড, গণহত্যা চালিয়েছিল, তার কিছু নমুনা হচ্ছে এই সব ছবি। তারা নির্বিচারে এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, পেশাজীবী, কর্মজীবী, যাকে যেভাবে মনে করেছে, মন চেয়েছে হত্যা করেছে। আর মানুষের ঘর বাড়ি তো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। তো বাঙালিরা কিন্তু থেমে থাকেনি। জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা মুক্তি সংগ্রামে নেমে গিয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মুক্তিযুদ্ধের যেই কিশোর কিংবা যারা আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, তাদের যুদ্ধের একটু ছবি। আমরা যুদ্ধের আরও একটি ছবি দেখি। সাধারণ বাঙালিরা আমরা যে সামান্য অস্ত্র নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম, এ দেশকে মুক্ত করব, এদেশের মানুষের মুক্তি আনব, সেই আকাঙ্ক্ষা থেকেই এই সাধারণ মানুষগুলো ঝাঁপিয়ে পড়েছিল জীবন বাজি রেখে, তাই না? তো সেই কথাগুলো কিন্তু এই গল্পে আছে। দুঃখিত, ছবিটা চলে গেছে। সর্বশেষ আমরা অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক সংগ্রাম, অনেক মৃত্যু, অনেক রক্তক্ষরণের মধ্য দিয়ে 16ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করি। পাকিস্তানিরা বাধ্য হয় আমাদের কাছে আত্মসমর্পণ করতে। সেই আত্মসমর্পণের ছবি হচ্ছে এটি। তো বন্ধুরা, মুক্তিযুদ্ধের একটা ছোট্ট একটা বিবরণ তোমাদের সামনে তুলে ধরলাম, যাতে এই গল্পটি পাঠ করতে আমাদের সুবিধা হয়। তো এবার আমরা একটু গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ফেরা গল্পটি পড়ে ফেলেছ এর মধ্যে, এবং অনেকগুলো শব্দের অর্থ আমরা জেনে গেছি। এবার সেই গল্পের বিষয়বস্তু থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি, তাহলে পুরো গল্পের বিষয়বস্তুটা আমাদের জানা হয়ে যাবে। প্রথম একটি প্রশ্ন তোমাদের জন্য, গল্পের প্রেক্ষাপট কি? ফেরা গল্পের প্রেক্ষাপট কি? অর্থাৎ কোন ঘটনা বা কোন বিষয়বস্তু অবলম্বন করে এই গল্পটি লেখা হয়েছে, এটাই হচ্ছে প্রেক্ষাপট। তো এটা আমরা সবাই জানি। এই গল্পের প্রেক্ষাপট হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে এই
গল্পের প্রেক্ষাপট সাজানো হয়েছে বা এই গল্পের কাহিনী সাজানো হয়েছে। এরপরে যে প্রশ্নগুলো আছে, আলেফের মায়ের কেন মনে হয়েছিল আলেফকে সরকার ডাকবে? আরেকটি প্রশ্ন হচ্ছে, সরকার কি আসলেই আলেফকে ডেকেছিল? উত্তর না হলে কেন সেটা সরকারের পক্ষে সম্ভব হয়নি বলে তোমরা মনে করো? আরেকটি প্রশ্ন হচ্ছে, আলেফের বেনেপুরে যাওয়া জরুরি ছিল কেন? আরেকটি প্রশ্ন হচ্ছে, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন স্বাধীন দেশে কি বাস্তবায়ন হয়েছে? না হলে তোমরা দেশের জন্য কি করতে পারো? এই যে প্রথম প্রশ্নটার উত্তরটা আমি বলেই দিয়েছি। বাকি যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো নিয়ে এখন উন্মুক্ত আলোচনা। তোমরা আলোচনা করবে। তোমাদের জন্য এখানেও আমি 10 মিনিট সময় দিচ্ছি। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আলোচনা করো। একেকজন একেকটি প্রশ্নের উত্তর দাও। অন্যরা তার প্রশ্নের উত্তরে যদি একমত হও তাহলে মতামত দেবে যে হ্যাঁ ঠিক আছে। আর যদি মনে করো আরও কিছু সংযোগ করার দরকার, তাহলে তুমি সংযোগ করতে পারবে অন্যরা। তাহলে একেকজন এই একেকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করো। এটা উন্মুক্ত আলোচনা, যে কেউ অংশগ্রহণ করতে পারবে এবং সবাই অংশগ্রহণ করবে বলে আমি আশা করছি। তোমাদেরকে আবারও 10 মিনিটের জন্য আমি ফ্লোর ছেড়ে দিচ্ছি। 10 মিনিট। বন্ধুরা, 10 মিনিট সময় শেষ হয়ে গিয়েছে আমাদের। তো আমরা ফেরা গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলাম। তো ফেরা গল্পের প্রথম প্রশ্নটা তো ছিল গল্পের প্রেক্ষাপট কি? এটা আমরা সবাই জেনে গেছি যে মুক্তিযুদ্ধ। আর অন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো নিশ্চয়ই তোমরা তোমাদের মতো করে উত্তর দিয়েছো। এবার চলো আমি সহ একটু তোমাদের সাথে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করি, একটু ডিসকাশন করি। দ্বিতীয় প্রশ্নটা তোমাদেরকে দিয়েছিলাম, আলেফের মায়ের কেন মনে হয়েছিল আলেফকে সরকার ডাকবে? আলেফরা গ্রামের সাধারণ জনগণ, সাধারণ মানুষ ছিল, একেবারে অজপাড়া গায়ের সাধারণ মানুষ। তারাও মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার দেশমাকে মুক্তির জন্য, দেশের মানুষের মুক্তির জন্য মাকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেরকমই একটি চরিত্র হচ্ছে আলেফ। সেও গ্রামের ছেলে, মাকে ছেড়ে, তার বউকে ছেড়ে বা স্ত্রীকে ছেড়ে সেও যুদ্ধে গিয়েছিল। তো যুদ্ধ থেকে সে ফিরেছে, সে মারাও যেতে পারত। আমরা দেখেছি আলেফেরই আরেক সহযোদ্ধা, গ্রামেরই সন্তান, সে মারা গিয়েছে। তার প্রশ্ন অবশ্য পরে আসে, আমরা সেই প্রসঙ্গে পরে আসছি। তাহলে আলেফের মায়ের কেন মনে হয়েছিল আলেফকে সরকার ডাকবে? আলেফ যুদ্ধ করেছে, দেশকে স্বাধীন করেছে। দেশ স্বাধীন হওয়ার পর একটা সরকার গঠিত হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। তো সেই সরকার কি আলেফের মতো যারা যোদ্ধা ছিল তাদেরকে ডাকার কথা ছিল? ডাকার তো কোনো কথা ছিল না। কিন্তু আলেফের মার কেন মনে হয়েছে যে তাদেরকে সরকার ডাকবে? কারণ মনে হয়েছিল এই যে মুক্তিযোদ্ধারা এতটা ত্যাগ স্বীকার করে, এত কষ্ট করে, এত পরিশ্রম করে দেশের জন্য স্বাধীনতা সংগ্রাম করে দেশকে স্বাধীন করলো, এত বড় একটা মহৎ, এত বড় একটা কাজ করলো, সারা জীবনের জন্য বাঙালি জাতিকে মুক্তি দিয়ে গেল, স্বাধীনতা দিয়ে গেল। এত বড় কাজে যাদের অবদান, তাদের কি সরকার কি কোনো মূল্যায়ন করবে না? তারা যে অসহায় অবস্থায় আছে, তাদের সেই অসহায় অবস্থা থেকে কি তারা মুক্তি পাবে না? কারণ পাকিস্তানিদের আমলে তো তারা অসহায় অবস্থার মধ্যেই দিন যাপন করছে। তো সেই অবস্থা থেকে মুক্তির জন্যই তো তারা মুক্তিযুদ্ধে গিয়েছে। তাহলে সরকার তাদেরকে ডেকে কি অর্থ সহায়তা হোক বা অন্য কোনো চাকরি বা কর্মসংস্থান হোক, কোনো ব্যবস্থা কি করবে? আলেফের মায়ের ধারণা ছিল যে সরকার এই মুক্তিযোদ্ধারা যারা দেশের জন্য এত বড় ত্যাগ স্বীকার করে দেশকে মুক্ত করেছে, তাদেরকে তাদের জীবন ধারণের জন্য যে চাহিদাগুলো মেটানো প্রয়োজন, সেগুলো পূরণের জন্য অর্থ সহায়তা হোক বা অন্য কোনো সম্পদ দিয়ে বা অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে হোক তাদেরকে সাহায্য করবে। তো সেই ধারণা থেকেই আসলে আলেফের মায়ের মনে হয়েছে যে আলেফকে অথবা আলেফের মতো যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে সরকার ডেকে সাহায্য করবে। আর আলেফের মায়ের দিকে স্বপ্নও দেখা শুরু করেছে, সরকার থেকে যখন সাহায্য পাবে তারা জমি কিনবে, গরু কিনবে, আরও কত কিছু করবে, অনেক স্বপ্ন দেখা শুরু করেছে। যা হোক বন্ধুরা, আমরা পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নটি ছিল, তোমরা নিশ্চয়ই আলোচনা করেছো যে এই যে আলেফের মার মনে হয়েছে আলেফকে সরকার ডাকবে মুক্তিযুদ্ধের পর, যারা এত ত্যাগ স্বীকার করে এত কষ্ট করে যুদ্ধ করেছে, সেই মানুষগুলোকে সরকার তো
ডাকবে বলে আলেফের মা মনে হয়েছিল। তোমাদেরকে কি মনে হয়, সরকার কি আসলে আলেফকে ডেকেছিল? এখন তোমাদের ধারণা, আমাদের পরবর্তীতে আমরা যে ইতিহাস দেখি, বাংলাদেশের ইতিহাস বই পুস্তকে হোক অথবা অন্য কোনোভাবে, আমরা দেখিনি সরকার মুক্তিযোদ্ধাদেরকে ডেকেছে। এবার এই গল্পেও কোথাও কিন্তু নেই যে সরকার মুক্তিযোদ্ধাদের ডেকেছে। তাহলে এই গল্পে যেহেতু নেই, আমরা বলতে পারি যে সরকার আলেফ বা আলেফদের মতো মুক্তিযোদ্ধাদের ডাকেনি। আচ্ছা, এবার যদি সরকার না ডেকে থাকে, তোমরা নিশ্চিত এটা নিয়ে আলোচনা করেছো, তারপর আরেকবার আমরা আলোচনা করি যে যদি সরকার না ডেকে থাকে, অর্থাৎ উত্তর যদি না হয়, তাহলে সেটা সরকারের পক্ষে সম্ভব হয়নি কেন? কারণ সরকারের তখন সেই সক্ষমতা ছিল না। একে তো যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, চারদিকে শুধু ধ্বংসযজ্ঞ, সে পাকিস্তানের তো সব তো লুটে পুটে নিয়েই গেছে। আমাদের না আছে অর্থ, না আছে সম্পদ, না আছে কলকারখানা, আমাদের তেমন কোনো প্রাকৃতিক সম্পদও নেই, খনিজ সম্পদ নেই। সে অবস্থায় একটি দেশকে পুনর্গঠন করা, রাস্তাঘাট মেরামত করা, দালান কোঠা বা অবকাঠামোগত উন্নয়ন করা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, এইগুলো করতেই তো সরকারের বিশাল বা অনেক বেশি খরচের প্রয়োজন। সরকার বাধ্য হয়ে বিদেশিদের কাছ থেকে সাহায্য চেয়ে এই চাহিদাগুলো পূরণ করছে। সেখানে সরকারের পক্ষে সম্ভব আর হয়নি এতগুলো মুক্তিযোদ্ধাকে ডেকে তাদেরকে অর্থ সহায়তা হোক বা অন্য কোনোভাবে সহায়তা করা। পরবর্তীতে অবশ্য সম্ভব হয়েছে এবং আমরা এখন জানি মুক্তিযোদ্ধারা আমাদের এই স্বাধীন দেশে এখন একটা মাসিক ভাতা পাচ্ছে। সেটা আস্তে আস্তে হয়েছে, কিন্তু তখনকার সময়ে কিন্তু সেটা সম্ভব হয়নি। এর পরের প্রশ্নটা বন্ধুরা তোমাদেরকে দিয়েছিলাম, আলেফের বেনেপুর যাওয়া জরুরি ছিল কেন? আলেফ একজন মুক্তিযোদ্ধা, সে তো যুদ্ধে গিয়েছিল, তো সে গ্রামে ফিরে এসেছে আবার কোনোভাবে জীবনটা নিয়ে। অবশ্য তার গায়ে গুলিও লেগেছিল, কিন্তু তার যে সহযোদ্ধা আরেকজন ছিল, সেই আরেকজন সহযোদ্ধা হচ্ছে আমিন। আমিনও যুদ্ধ করতে গিয়ে গুলি খেয়েছে এবং গুলিটা এত মারাত্মকভাবে জখম হয়েছে যে তার পা কেটে ফেলতে হয়েছে। পা কেটে ফেলেও তার রক্ষা হয়নি, শেষ রক্ষা হয়নি, পুরো শরীর পৌঁছে গিয়ে সে মারা গিয়েছে। তো এই যে আলেফের মতো যুদ্ধে গিয়ে আমিন শহীদ হলো দেশের জন্য, তার আরেক মা তো অপেক্ষা করছে, আমিনের মা তার সন্তানের জন্য। কারণ সন্তানের জন্য মায়ের কষ্ট, মায়ের আকাঙ্ক্ষা কখনো কমে না। মা প্রতীক্ষায় থাকে যে কখন তার সন্তান আসবে, অবশ্যই যেন সন্তান আসে, এই আকাঙ্ক্ষাই মায়ের থাকে। তো আমিনের মাও স্বপ্ন দেখছে স্বাধীন দেশে তার সন্তান আবার ফিরে আসবে, কিন্তু আমিনের তো আর আসা সম্ভব না, সে তো শহীদ হয়েছে দেশের জন্য। এই যে আমিনের মা যাতে মিথ্যে আশা নিয়ে না থাকে, সত্যটাই যেন জানে যে তিনি একজন গর্বিত মা, যে তার সন্তান দেশের জন্য আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে, এই খবরটি আলেফ বেনেপুরে গিয়ে আমিনের মাকে দিতে চায়। সেজন্যই তার বেনেপুরে যাওয়াটা জরুরি ছিল। ঠিক আছে, তোমাদের সর্বশেষ একটা প্রশ্ন দিয়েছিলাম, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন স্বাধীন দেশে কি বাস্তবায়ন হয়েছে? তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গি, তোমাদের চিন্তা ভাবনা দিয়ে চিন্তা করে দেখো, অনুভূতির চোখ দিয়ে চিন্তা করে দেখো যে তোমাদের এই কি মনে হয়, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন কি আমাদের দেশে পূরণ হয়েছে? অনেকে হয়তো বলবে হয়েছে, অনেকে বলবে যে পুরোপুরি হয়নি বা কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। তাহলে মোটামুটি একটা কথা বলা যায় যে পুরোপুরি হয়নি। আমরা অনেক দূর এগিয়েছি। মুক্তিযোদ্ধারা যে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই সমৃদ্ধ বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাচ্ছি। এখনও আমাদের অনেক কাজ করা বাকি আছে। তো সেই অপূরণীয় সেই অপূরণীয় নয়, যেই স্বপ্নটা মুক্তিযোদ্ধারা দেখে গিয়েছিলেন যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, সেই জায়গাটায় পৌঁছাতে আমাদের অনেক কাজ করতে হবে। তো তোমাদেরই সেই চিন্তা ভাবনাটা করতে হবে যে আমাদের আরও বড় করে বড় অনুভূতি জগৎকে প্রসারিত করে, জ্ঞানের চোখকে প্রসারিত করে আমাদেরকে প্রতিনিয়ত ভাবতে হবে কিভাবে দেশের উন্নতি করা যায়, দেশের মানুষের কল্যাণ করা যায়। আর এই কল্যাণ এবং উন্নতি সম্ভব তখনই যখন ব্যক্তি মানুষ নিজে সমৃদ্ধ হবে। তো তুমি নিজেকে আগে সমৃদ্ধ করো, তোমার সেই সমৃদ্ধ জগৎ থেকেই তখন অন্যরা সমৃদ্ধ হবে,
অন্যদের জন্য তুমি তখন কাজ করতে পারবে। তো দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে আমাদের উদ্বুদ্ধ হতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখে গিয়েছিলেন, একটি সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ, সেই শিখর চূড়ায় আমরা পৌঁছাতে পারবো। তো আমাদের অনেক কাজ করা আছে বন্ধুরা। আমাদের শিক্ষাক্ষেত্রে কাজ করতে হবে, আমাদের জ্ঞান বিজ্ঞানের বিষয় নিয়ে কাজ করতে হবে, আমাদের আরও অনেক বেশি আধুনিক শিল্প কারখানা গড়ে তুলতে হবে, আমাদের বাসস্থান থেকে শুরু করে সাধারণ মানুষের যে মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, অন্তত এগুলো, বিশেষ করে কর্মসংস্থান, এগুলো পূরণ করার জন্য, যাতে কোনো মানুষ অসহায় অবস্থায় না থাকে, সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে, যার যার অবস্থা থেকে। তো এইভাবে যখন আমরা প্রত্যেকে নিজের নিজের অবস্থা থেকে এগিয়ে আসব দেশের জন্য, দেশের মানুষের জন্য, তাহলেই মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলাদেশ সার্থক হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। সবশেষে তোমাদেরকে আজকে নীতিবিধানে ধৈর্য নিয়ে একটা কথা বলি, ক্লাসটি শেষ করছি। ধৈর্য হলো সহনশীলতার সাথে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকা। মুক্তিযোদ্ধারা যেমন কঠিন পরিস্থিতি মোকাবেলা করে দেশকে স্বাধীন করেছে, আমাদের জীবনে অনেক কঠিন সময় আসবে। এই সময় যদি আমরা ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে পারি, তাহলে আমরাও সফল হব। সবাই ভালো থেকো। আজ এখানেই শেষ করছি।